ফিলিং স্টেশন থেকে বাসাবাড়ি সবখানে গ্যাসের জন্য হাহাকার, দাম বাড়ানোর পায়তারা দেখছেন ভুক্তভোগীরা। 3 ঘন্টা সিরিয়াল দিয়ে যদি 60-70 টাকা 80 টাকার গ্যাস ঢোকে, এক টিপও মারতারি না, তারপরে আবার পাম্পে ঢুকতে হয়। দাম বাড়ালে দাম বাড়াক, যে কোনো কিছু একটা সমাধান করুক। দেশের সেমিকন্ডাক্টর খাতের উন্নয়নের সম্মিলিত পদক্ষেপ চান প্রধানমন্ত্রী, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির আশ্বাস। বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ স্বাগত জানাচ্ছি। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আশিক তমাল। রাজধানীতে কাটছে না গ্যাস সংকটেতে চরম বিপাকে গাড়ি চালকরা। ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ভুক্তভোগীদের অভিযোগ, গ্যাসের দাম বাড়াতেই সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। তবে এ অভিযোগ মানতে নারাজ পাম্প মালিকরা। একদিনেই 3 বার পাম্পে এসেছেন সিএনজি অটোরিকশা চালক সুজন খান। 3 বারের চেষ্টায় সর্বসাকুল্যে পেয়েছেন 150 টাকার গ্যাস। সকাল 6টায় বের হয়ে আপনার মহাখালী পাম্পে ঢুকছি, ঢোকার পরে ওইখানে 34 টাকার গ্যাস ঢুকছে। ওইখান থেকে ঢুকে একটা টিপ নিয়ে আপনার এয়ারপোর্ট গেছি, এয়ারপোর্ট পাম্পে ঢুকছি, ঢুকে ওইখানে আপনার 54 টাকার গ্যাস ঢুকছে। জমা ওঠানোর মতো ক্ষমতা নেই, বুঝছেন। এরকম মানে কান্নার অবস্থা, কী করুন বলেন, পরিবার নিয়ে খুব ঝামেলার মধ্যে আছে, বুঝছেন। ঢাকার বিভিন্ন এলএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে কেউ কেউ পেয়েছেন 13, 20 কিংবা 50 টাকার জ্বালানি, যা নিয়ে চরম ক্ষোভ আর হতাশা তাদের মধ্যে। 3 ঘন্টা সিরিয়াল দিয়ে যদি 60-70 টাকা 80 টাকার গ্যাস ঢোকে, এক টিপও মারতারি না, তারপরে আবার পাম্পে ঢুকতে হয়। বাচ্চা কাচ্চা আছে, লেখাপড়া করে, বাসা বাড়ি যেহেতু ঢাকা শহর, বাসা ভাড়া দিতে হয়। তো এইভাবে তো সংসার চলে না। মনে হয় ঢাকা শহর থাকা যাবে না, এই পরিস্থিতি আমাদের এখন। চাপ নেই দাবি করে কিছু পাম্পে দিনের বেশিরভাগ সময় বন্ধ রাখা হয় সরবরাহ, যেটিকে দাম বাড়ানোর পায়তারা হিসেবে দেখছেন ভুক্তভোগীরা। ওনারা বলতে আছে যে লাইনে কোনো গ্যাস নাই, মেশিন চলতে আছে না, এই জন্য আমরা বন্ধ রাখছি। দাম বাড়ালে দাম বাড়াক, যে কোনো কিছু একটা সমাধান করুক। এইভাবে 2 দিন পর পর নালে গাড়িতে গ্যাস দেওয়া বন্ধ করে দেখ, গাড়ি শুধু তেলে চালাক। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে লোকসান দিয়ে চালাতে হচ্ছে পাম্পের কার্যক্রম, কেননা গেল 1 সপ্তাহে কমেছে দৈনিক গড় বেচা বিক্রি। আগে যেখানে আমরা 10-12 ইনলেটে প্রেসারে গ্যাস দিতে পারতাম, সেখানে আমাদের 2-3 ইনলেট, মেশিন প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকদিন 3,60,, 70, 80, এখন 1,50,, 1,30,, 1,25 এরকম সেল হচ্ছে। সব পর্যায়ের ভোক্তাদের এই সংকট নিরসনে সমালোচিত হচ্ছে সরকারের উদ্যোগ। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। এদিকে বাসাবাড়িতেও গ্যাস সংকটে জ্বলছে না চুলা, এতে চরম ভোগান্তিতে রাজধানীর অনেক এলাকার মানুষ। বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলা ভরসা হলেও তাতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। দীর্ঘমেয়াদের সংকট সমাধানে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। রাজধানীর মিরপুরের বাসিন্দা আয়েশা সিদ্দিকা, 4 জনের ছোট সংসার। রান্নাবান্না নিয়ে পড়েছেন বিপাকে, নেই গ্যাস, জ্বলছে না চুলা। বিকল্প হিসেবে ভরসা ইলেকট্রনিক চুলা, তাতেও বাড়তি বিলের খড়গ। আমাদের দেখা যায় সকালের খাবারও কিনতে হচ্ছে, যেদিন মানে বেশি মেহমান হচ্ছে বা মানুষ হচ্ছে, আমরা সবসময় তো আর বানাতে পারছি না, কারণ ইলেকট্রিক চুলাও অনেক প্রবলেম হয় যদি আপনি সারাক্ষণ একটু পরপর মানে জ্বালান। একই এলাকার আরেক গৃহিণী জান্নাতুল ফেরদৌস, কয়েকদিন ধরে বাসায় গ্যাস না থাকায় সময় মতো রান্না করতে পারছেন না। আমরা 1080 টাকা করে বিল দিচ্ছি, এমনকি আমাদের ইন্ডাকশনও ব্যবহার করতে হচ্ছে। আমরা অনেক ভোগান্তিতে আছি, পানি ফুটাতে পারছি না, রান্না করতে পারছি না, বাচ্চা কাচ্চা নিয়ে কোনোভাবেই কিছু করতে পারছি না আমরা। কেন এমন সংকট? পেট্রোবাংলার তথ্য বলছে দেশের দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, সরবরাহ 265 কোটি ঘনফুট হওয়ায় ঘাটতি রয়েছে 115 কোটি ঘনফুট। জনগণের অধিকারকে বিবেচনায় নিতে এমন বাস্তবতায় টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিলেন বিশ্লেষকরা। বাসা বাড়িতে গ্যাসের ব্যবস্থাটা রাখতে হবে, এটা খাদ্য নিরাপত্তার মতোই এই জ্বালানি নিরাপত্তাকে দেখতে হবে। মানুষ যেমন একবেলা ক্ষুধিত থাকতে পারে না, মানুষ যেন একবেলা খাদ্য সংকট ভোগ করতে পারে না,
তেমনি মানুষের একবেলা বাসা বাড়িতে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা ভোগ করতে পারে না। 1.5 দশক ধরে এলএনজি আমদানিতে দেনা বাড়লেও সংকট রয়ে গেছে। দ্রুত দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়াতে না পারলে সংকট আরও বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। দেশে চলমান গ্যাস সংকটের কারণে বিপাকে পড়েছে দেশের সেবা খাতের অন্যতম অংশ রেস্তোরাঁ শিল্প। ব্যবসায়ীরা বলছেন, পাইপলাইনের গ্যাস সংকটে বেড়েছে রেস্তোরাঁ পরিচালনা ব্যয়। এলএনজি টার্মিনালের ত্রুটিতে গেল কয়েকদিন ধরে রাজধানী সহ আশেপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। আবাসিক গ্যাস ব্যবহারকারীদের পাশাপাশি বিপাকে পড়েছেন রেস্তোরাঁ মালিকেরা। তারা বলছেন, দুপুর ও রাতের পিক আওয়ারে গ্যাসের চাপ শূন্যে নেমে আসে, ফলে নির্ভর করতে হয় এলএনজি সিলিন্ডারের ওপর। কিন্তু ডিলার ও খুচরা বিক্রেতাদের সিন্ডিকেটে নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে সিলিন্ডার। যেখানে আমরা 2টা সিলিন্ডার ইউজ করতাম, এখন আমাদের 4টা সিলিন্ডার ইউজ করতে হচ্ছে গ্যাসের সংকটের কারণে। পুরোপুরি গ্যাস না হলে তো আমাদের ব্যবসা করা যাবে না, ব্যবসাও অনেক লস হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা জানান, এই পরিস্থিতি চলতে থাকলে খাতটির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অনেক শ্রমিকের কর্মসংস্থান ও জীবিকা হুমকিতে পড়বে। লাইনের গ্যাস অনেক সময় কম থাকে, আমরা এটা মেনে নিয়েছি, করার তো কিছু নাই, আর চাহিদা আছে, খরচ বেশি। যে সিলিন্ডার আছে, সিলিন্ডার দিয়ে তারপরে করি, ব্যবসা বাণিজ্য তো খুবই খারাপ। বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন বলছে, দিনে 300 কোটি ঘনফুট গ্যাসে মোটামুটি সংকট এড়ানো যায়। যদিও গত বছর থেকে চাহিদার চেয়ে 30 কোটি ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে। এই সংকট আরও তীব্র হয়েছে সম্প্রতি কক্সবাজারের অগ্নি দুর্ঘটনায় একটি এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায়। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে এক সামিটে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনার খাত। এজন্য সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সম্মানিত সুধীমণ্ডলী, রাজধানীর নব থিয়েটারে 2 দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইআর সামিট। এর লক্ষ্য দেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপটেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। আগামীর বাংলাদেশ বিনির্মাণের একটা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই সম্মেলন শুধু একটি সাধারণ আয়োজন নয়, বরং আগামীর প্রযুক্তি নির্ভর দেশ বিনির্মাণের কারিগরদের মিলন মেলা। জানান, সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যা হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। বক্তব্যে প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টরকে চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের ভিত্তি হিসেবে উল্লেখ করেন। বলেন, এই শিল্প বিকাশে সরকার, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প মালিক, উদ্যোক্তারা একসঙ্গে কাজ করা জরুরি। জানান, সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামালের উপর থেকে সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এই সেক্টরকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় তার জন্য আমরা কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। বিশেষ করে এই বাজেটে সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সরকার প্রধান বলেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টরই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনার খাত। আশা করেন 2030 সালের মধ্যে এই খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে দেশ। পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, শিল্প খাত, প্রবাসী পেশাজীবী এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার জন্য বিনীত আহ্বান জানাই। সামিটের উদ্বোধন শেষে ভিএআর ইনোভেশন এক্সপো ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তারা সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ইন্টেলিজেন্স সিস্টেম এবং অন্যান্য ডিপটেক খাতের উদ্ভাবন দেখান সরকার প্রধানকে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। পোশাক বা ওষুধ শিল্পের জন্য বিপুল রাসায়নিক আমদানি হলেও দেশে উৎপাদনের সুযোগ আছে, তবে বাধাগ্রস্ত হচ্ছে নীতিগত ও অবকাঠামো সংকটে। ঢাকা চেম্বারের সেমিনারে এসব বলেছেন বক্তারা। রপ্তানিমুখী শিল্পে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় শিল্পের সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন তারা। এজন্য নীতি সহায়তা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত তাদের। শিল্পের উন্নয়নে পৃথক ও সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের তাগিদও দেন সেমিনারের আলোচকরা।
সেক্টর স্পেসিফিক রেকমেন্ডেশনস করে থাকেন যে স্ট্র্যাটেজিক রোড ম্যাপ এই কেমিক্যাল সেক্টরকে নিয়ে এটা আমরা তৈরি করে সংশ্লিষ্ট সরকারের নীতি নির্ধারণী মহলে আমরা এটা পেশ করব অতীব জরুরিভাবে। এনবিআরকে, মিনিস্ট্রি অফ কমার্সকে, আমাদের অন্যান্য সহযোগী অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে সেই দিক নির্দেশনাগুলো আমরা জাতীয় শিল্পনীতির মধ্যেই একটা চ্যাপ্টার রেখে আমরা দিক নির্দেশনাগুলো দিয়ে দিলে এটা আপনার জন্য একটা বেজ হিসেবে কাজ করবে। ইতিবাচক ধারায় ফিরছে দেশের পুঁজিবাজার। সপ্তাহ ব্যবধানে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক সামান্য কমলেও টানা 2 সপ্তাহ ধরে সূচক ছিল 5,800 পয়েন্টের উপরে। দেশের প্রধান পুঁজিবাজারে ফিরেছে ইতিবাচক ধারা। টানা 2 সপ্তাহ ধরে সূচক 5,800 পয়েন্টের উপরে অবস্থান করছে। ডিএসসি এক্স সূচক গেল সপ্তাহ ব্যবধানে 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,804 পয়েন্টে। দাম বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের। ডিএসসিতে দাম বাড়ার শীর্ষে ছিল এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, FAS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, পিপল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। সপ্তাহ ব্যবধানে অপর শেয়ার বাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেরও প্রধান সূচক CASPI 1 পয়েন্ট কমে অবস্থান করছে 15,620 পয়েন্টে। সপ্তাহ জুড়ে 339 প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ড লেনদেনে অংশ নেয়, যার মধ্যে দাম বাড়ে 125টি প্রতিষ্ঠানের, বিপরীতে দাম কমে 196টির। অপরিবর্তিত ছিল 19টির দর। সিএসসিতে দাম বাড়ার শীর্ষে ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আইফিল ইসলামিক মিউচুয়াল ফান্ড 1, NCCBL মিউচুয়াল ফান্ড 1। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। অনুষ্ঠিত হয়েছে SBSE ব্যাংক পিএলসির অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন। রাজধানীর একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বলা হয়, চলতি বছরের জুন শেষে ব্যাংকের আমানত দাঁড়িয়েছে 12,000 কোটি টাকার বেশি। 6 মাসে আমানত বেড়েছে প্রায় 12%। এ সময় ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 9,627 কোটি টাকা। পরিচালন মুনাফা হয়েছে প্রায় 75 কোটি টাকা। সম্মেলনে ব্যাংকটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, চ্যালেঞ্জের মধ্যেও আর্থিক স্থিতিশীলতা বজায় রেখেছে SBSE। আর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী SM মইনুল কবির জানান, কৃষি, SME ও নারী উদ্যোক্তা ঋণের পাশাপাশি রেমিটেন্স ও বৈদেশিক বাণিজ্যে গুরুত্ব দিচ্ছেন তারা। মার্কিন অবরোধ ও ইরানের কঠোর অবস্থানের কারণে সপ্তাহের ব্যবধানে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমেছে 66%। কৌশলগত এই জলপথে জাহাজ মালিকদের অনাগ্রহে বিশ্ব বাণিজ্যে তৈরি হয়েছে নতুন শঙ্কা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবরোধ কার্যকরের পর থেকে উত্তাল মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। ইরানের উপর নতুন করে মার্কিন বিমান হামলা আর তেহরানের পক্ষ থেকে নৌ চলাচলে নিষেধাজ্ঞার ঘোষণায় এই কৌশলগত করিডোর এখন প্রায় জাহাজ শূন্য। আন্তর্জাতিক জাহাজ মালিকরা চরম ঝুঁকির আশঙ্কায় বিশ্বের অন্যতম এই জ্বালানি রুটটি এড়িয়ে চলছেন। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স বলছে, জুলাইয়ে প্রণালী দিয়ে যাতায়াত করেছে মাত্র 53টি জাহাজ। আগের সপ্তাহেও যা ছিল 157, অর্থাৎ এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে 66%। সবচেয়ে বড় প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে। তেল ও গ্যাসবাহী জাহাজের চলাচল 90 থেকে নেমে এসেছে মাত্র 30-এ। কেপলারের ডেটা বলছে, অবরোধ শুরুর পরপরই পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। আগে যেখানে প্রতিদিন গড়ে 20টির বেশি জাহাজ পারাপার হতো, জুলাই মাসে তা নেমে এসেছে এককের অঙ্কে। বর্তমানে যেটুকু চলাচল লক্ষ্য করা যাচ্ছে তার বড় অংশই ইরান সংশ্লিষ্ট কিংবা নিষেধাজ্ঞাভুক্ত জাহাজ। মূলধারার আন্তর্জাতিক জাহাজ কোম্পানিগুলো সংঘাতপূর্ণ এই পথে পা বাড়াতে এখন চরম অনাগ্রহী। অস্থিরতা কয়েক সপ্তাহ স্থায়ী হলে তেলের বাজারে দেখা দিতে পারে দামের ঊর্ধ্বমুখী ধারা। নিরাপত্তার স্বার্থে জাহাজ মালিকরা এখন দেখে শুনে এগুচ্ছেন, যার কারণে বৈশ্বিক অর্থনীতিতে আসতে পারে বড় ধাক্কা। ইফতেখার আলম, চ্যানেল 24। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।